রক্ত প্রয়োজন হলে দেব এক সাগর রক্ত রক্তেরই বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তেরই বন্যায় ভেসে যাবে অন্যায় জয় বাংলা 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 লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে ধর্মের ওপর জাতি এই স্পষ্ট আদর্শে অবিচল আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি যে বাংলাদেশে উদ্বাস্তু হিন্দু বাঙালি যারা উদ্বাস্তু এখনো হয়নি তাদের ওপর এই অন্যায় নিপীড়নের বিরুদ্ধে এই অমানবিক আচরণের বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে বাংলা পক্ষ কিন্তু চুপ বসে থাকবে না। প্রথম কথা বলতে চাই, আজকে পুলিশ আটকে দিল, ঠিক আছে, ভারতীয় দূতাবাসের ওপর তারা যা যা করছে, আর একটা যদি কিছু হয় কেউ আটকাতে পারবে না। বাংলা পক্ষ বাংলা পক্ষ বাংলাদেশের দূতাবাসের ঠিক সেই হাল করবে যদি বাংলাদেশে ভারতের দূতাবাসের কোনো কিছু হয়। স্পষ্টত এক। দ্বিতীয়ত, আমি পশ্চিমবঙ্গের বাঙালিকে বলতে চাই, আপনারা জোট বাঁধুন, বাংলা পক্ষের নেতৃত্বে জোট বাঁধুন। মাথায় রাখবেন আপনাদের কেউ নেই, আপনাদের কেউ নেই। 18 তারিখের ঘটনা, আজ 19 তারিখ, তারপরে গেল। আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল, মনে ক্রোধ। 20 তারিখে আজকে আমরা জমায়েত করছি। আমি এই আসার আগে ভারতের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটটা এখনো দেখে এলাম। 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ বাংলাদেশে যা ঘটেছে হিন্দু বাঙালির সাথে, সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের পররাষ্ট্র দপ্তরের একটা বিবৃতি পর্যন্ত নেই। প্রশ্ন জাগে, 1947 সালে অন্য রাষ্ট্রে যদি বাঙালির কিছু হয়, সেটার সঙ্গে ডিল করার জন্য আমরা এই অধিকার, এই দায়িত্ব আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করেছিলাম। আমরা কি ভুল করেছিলাম? আমরা কি এই দিনটা দেখার জন্য ওটা করেছিলাম? আজকে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অভিমুখে প্রতিবাদ করছি। প্রথমবার, অনেকে প্রশ্ন করবেন, এর আগেও তো পূর্ববঙ্গে হিন্দু বাঙালির ওপর নির্যাতন হয়েছে, তাহলে তখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আসেননি কেন? সেও এক কষ্টের কাহিনী, একজন ভারতের বাঙালি হিসেবে সেও এক কষ্টের কাহিনী। ভারতের সঙ্গে বাংলাদেশের, ভারতের নাগরিকের সঙ্গে বাংলাদেশের যে কোনো সম্পর্কের সাংবিধানিক পন্থা হলো পররাষ্ট্র দপ্তর। তাই আমরা আগে যতবার এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই ধরনের, এটা একটা লম্বা পরস্পরা, আমরা ততবার ভারতের পররাষ্ট্র দপ্তরকে ডেপুটেশন দিয়েছি, চিঠি লিখেছি। যখন এই জামাতে ইসলামী সমর্থিত, ইসলামী মৌলবাদীদের সমর্থিত ইউনূস সরকার যখন ক্ষমতায় এলো, যখন সংখ্যালঘু হিন্দু বাঙালি নির্যাতন শুরু হলো, তখন আমরা পথে নেমেছিলাম এবং পথে নেমে আমরা বলেছিলাম, এক, বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে, বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে। ভারত সরকার সেটা মানেনি। দুই, আমরা বলেছিলাম যে সংখ্যালঘু হিন্দু বাঙালির জন্য বাংলাদেশের হয় উত্তরবঙ্গ, যে এলাকা বাংলাদেশের উত্তরবঙ্গ, ঠাকুরগাঁর কাছে অথবা খুলনার কাছে অথবা চট্টগ্রামের কাছে, একটি সংখ্যালঘুদের জন্য
এবং সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ রয়েছেন বাংলাদেশে তাদের জন্য একটি নিরাপত্তা বলয় এলাকা তৈরি করতে হবে, দরকার পড়লে ভারতের মিলিটারির সাহায্যে। আমরা সেরকম কোনো কিচ্ছু পাইনি। তৃতীয়, আমরা দাবি করেছিলাম যে বাংলাদেশে কোনো মাল পাঠানো যাবে না এই ভারতের কোনো বন্দর থেকে। আমরা দেখলাম সেটাও মানা হয়নি। আমরা দাবি করেছিলাম ভারত সরকার যেন ঘোষণা করে তিস্তা চুক্তি হবে না, স্পষ্ট ঘোষণা করে। লজ্জার কথা, ভারত সরকার তাতেও রাজি হয়নি। আমরা এটাও দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গের যে 10,000 একর জমি এই মোদী সরকার বাংলাদেশকে দান করে দিয়েছিল তা অবিলম্বে আবার ফেরত দিতে হবে, সেটাও ভারত সরকার ফেরত নেয়নি। আমরা দাবি করেছিলাম ইউনূস সরকারের পতনের পরে, হাসিনা সরকার পতনের পরে ইউনূস সরকারের সময় আমাদের এই নদিয়ার 160 একর জমি এই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে দান করে দিয়েছে। এই সত্য সেটা অন্তত ফেরত নিক। ভারত সরকার সেটাও করেনি। আমরা আর কোথায় যাব আমরা জানি না। আমরা কি রাষ্ট্রসংঘের কাছে যাব? আমরা দেখলাম ভারত সরকার আমাদের মানুষই মনে করে না, ভারত সরকার হিন্দু বাঙালিকে মানুষ মনে করে না। তাই আজকে আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রত্যক্ষভাবে আসতে বাধ্য হয়েছি এবং এই প্রত্যক্ষভাবে আসার মাধ্যমে আমরা সিগন্যাল দিতে চাই কেন্দ্রীয় সরকারকে যে আপনারা যদি আমাদের সাংবিধানিক এই অধিকার, এই দায়িত্ব রক্ষা না করেন, সংবিধানের এই দায়িত্ব আমরা নিজেরাই নিয়ে বাংলাদেশের সঙ্গে আমরা নিজেরা বোঝাপড়া করে তাদের এই ভয়ঙ্কর যে হিন্দু বাঙালি বিরোধী যে এই আগ্রাসনটা আমরাই বন্ধ করব। এবং একই সঙ্গে আমরা এই কথাগুলো বলার একটা নৈতিক চূড়ার ওপর দাঁড়িয়ে রয়েছি। আমরা একটা নৈতিক চূড়ার ওপর দাঁড়িয়ে রয়েছি, কারণ গতকাল থেকে অনেকের আফরাজুলের কথা মনে পড়ছে। অনেকের আফরাজুল খান, মালদার আফরাজুল খানের কথা অনেকের মনে পড়ছে। দেখলাম ছবি দিচ্ছে। কি ছবি দিচ্ছে? যে আফরাজুল খানকে রাজস্থানে এরকমভাবেই অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল আমাদের একজন বাঙালি ভাইকে, এই পশ্চিমবঙ্গের বাঙালি ভাইকে। আমি তাদের প্রশ্ন করতে চাই, যখন আফরাজুল খানকে পুড়িয়ে মারা হলো, আজকে ছবি দিচ্ছ, সেদিন তুমি পথে ছিলে না, আজকে তার ছবি ব্যবহার করছো। সেদিনও পথে একমাত্র প্রতিবাদ করেছিল বাংলা পক্ষ, সেদিনের পথে একমাত্র প্রতিবাদ করেছিল বাংলা পক্ষ, আজকেও একমাত্র প্রতিবাদ করছে বাংলা পক্ষ। আমরা ভারতের আইন সংবিধান মেনে চলি, আমরা কালো পতাকা নিয়ে এসছি। এবং মাথায় রাখবেন, এই যে বার্তাটি দেওয়া হচ্ছে, আমি শিওর বাংলাদেশে যে ধর্মান্ধ মৌলবাদীরা তারা ভারতে তারা জানে, তাদের টিভিতেও দেখানো হয় যে বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদীদের কোনো যদি আসল শত্রু পশ্চিমবঙ্গে ভারতের মাটিতে থেকে থাকে, সেই সংগঠনের নাম বাংলা পক্ষ। এই সিগন্যাল আমি শিওর ডেপুটি হাই কমিশনের ভেতরে বাংলাদেশে কাপুরুষগুলো এই লাইভ ডাইরেক্ট দেখছে এই মুহূর্তে। এবং একটা কথা সকলে মাথায় রাখবেন, আজকে সেখানে ছায়ানট পোড়ানো হয়েছে, রবীন্দ্রনাথের ছবি, নজরুলের ছবি, লালনের ছবি পোড়ানো হয়েছে। এর বদলা হবে, এর বদলা হবে। এবং আর একটা হুঁশিয়ারি দিতে চাই, এই যখন বাংলাদেশে এই মৌলবাদীগুলো যখন সেখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, প্রগতিশীল চিন্তার বিরুদ্ধে একখানা জঙ্গিবাদী আন্দোলন করে সরকার উৎখাত করছিল, আমাদের পশ্চিমবঙ্গে কিছু রাজাকারের সমর্থক নানা পতাকা নিয়ে তারা এখানে বিপ্লবী সাজছিল। সেই বিপ্লবীগুলোকে
সেই বদমাইশগুলোকে, সেই বাংলা ও বাঙালির শত্রুগুলোকে এই বাংলার মাটিতে চিহ্নিত করা দরকার। যে সভ্য বাংলা আর আমাদের পাশে যে আরেকটি বাংলা রয়েছে সেটা হচ্ছে বর্তমানে একটি অসভ্য বাংলা। কেন অসভ্য বাংলা? তারা ইতিহাস ভুলে গেছে। যেমন ভারতবর্ষে আমরা যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি, তারা যখন এখন ভারতবর্ষের সব কিছু দাবি দাওয়া করে, সেভাবেই পাশেই এই অসভ্য বাংলায় যারা সেই সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সেই রাজাকারদের সন্তানরা আজ আমাদেরই রক্তের রক্ত। হ্যাঁ, আমি মাহমুদ আলী মন্ডল এটা বলছি। দীপদাস, আফরাজুল, এখানে আমরা যত কেউ রয়েছি তারা কিন্তু আমাদেরই রক্তের রক্ত। জয় বাংলা! জয় বাংলা বাঙালি। এই দীপদাসকে যে বাঙালি জমাত শিবির যেভাবে নৃশংসভাবে খুন করেছে মামপুরিয়ার বাড়িতে, তাতে আমরা ঘৃণা জানাই অন্তর থেকে এবং আমরা ধিক্কার জানাই যে এই অসভ্য বাংলাদেশের সাথে ভারতবর্ষের কোনো চুক্তি হতে পারে না। আমরা রক্ত দিয়ে দেবো, তিস্তার জল এক বিন্দু বাংলাদেশকে দেবো না। শুধু তিস্তার জল কেন, ইলেকট্রিসিটি সহ যত খাদ্যদ্রব্য যায় সব বন্ধ করতে হবে অবিলম্বে। আমি একটা তথ্য দেখে অবাক, যখন ভারতবর্ষের এই বাংলা তত ভারতবর্ষের অন্য প্রান্তে যখন মানুষ চাল ৫৫ টাকা কিলো দরে খেয়েছে, এই ভারত সরকার ৭০০ টাকা কিলো দরে বাংলাদেশকে খাইয়েছে। অর্থাৎ আমরা রক্ত দিয়েছি ওদের স্বাধীনতার জন্য, আবার আমরা নিজেদের পেট থেকে অন্ন দিচ্ছি। আর সেই অসভ্য জমাতপন্থী মৌলবাদীরা আমাদের রক্তের রক্ত ওখানে রয়েছে, তাদের যদি এইভাবে আক্রমণ করে, আমরা কিন্তু ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ যেভাবে আমরা দিনের সময়ও বাঙালির পাশে ছিলাম, জাতির ছেলের পাশে ছিলাম, সেইভাবেও সাবির মল্লিকের পাশে ছিলাম, সেইভাবেও আমরা আমাদের ভাই দীপদাস ওখানে যে নৃশংসভাবে খুন হয়েছে তার পাশেও আমরা আছি। অবিলম্বে ভারত বাংলাদেশ যত রকমের চুক্তি আছে সব বাতিল করতে হবে। বাংলাদেশের সাথে কোনো ওই অসভ্য বাংলার সাথে কোনো রকম সুসম্পর্ক ভারতের বাঙালি চায় না। জয় বাংলা! ধিক্কার জানাই বর্তমানে যারা ভিডিও করছে তারা মানুষ, কোনো ধর্মে এইভাবে নেই। যারা নিজেদেরকেও পারে বহুত বড় মুসলমান মনে করছো, এই বাংলায় আমরা আছি ৪ কোটি ৩.৫ কোটি বাঙালি মুসলমান। আমাদের রক্তের রক্ত যত বাঙালি ভাইরা আছে কোনোদিন আমাদের সাথে কোনো রকম কিছু অসহযোগিতা করেনি। আমাদের লজ্জা লাগে যে ওপারে যারা তোমরা নিজেদেরকে জমাতি বহুত বড় ধর্মের ঠেকা নিয়ে রেখে দিয়েছো, বলে মনে রাখবে তুমি। একটা ছোট কথা বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে একজন বেধর্মী এসে পেচ্ছাপ করে দিয়েছিল, তখন তার সাথে যারা সহযোগীরা ছিল তারা যখন উত্তেজিত হয়ে যায়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ওকে মেরো না, ওকে আগে পেচ্ছাপ করতে দাও, ওর পেচ্ছাপ বন্ধ হয়ে গেলে ওর প্রাণ চলে যেতে পারে। তারপরে বলে ওইটাকে ধুয়ে দাও। সেই ধর্মের বিশ্বাসী তোমরা কিসের করো জমাতি? হ্যাঁ, জমাতি, এইসব জমাতি ফমাতি আমাদের সাথে চলবে না। আমরা চাই
শান্তি প্রতিষ্ঠা হোক অবিলম্বে। ওখানে যত আমাদের রক্তের রক্ত, যত সংখ্যালঘু ভাইরা আছে, সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তবেই থাকবে সম্পর্ক, তবেই থাকবে প্রতিবেশী রাষ্ট্রের যে নীতি সেটা। অন্যথা কোনো সম্পর্ক নেই ওই অসভ্য বাংলাদেশের সাথে।